আমি তোমারে বন্ধুরা সবাই কেমন আছো? ভালো আছো তো? অনেক দিন পরে একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে এলাম। সাম্প্রতিককালে আমি ফ্রিমন্ট মেইন লাইব্রেরি থেকে একটা বই এনেছিলাম, দ্য ব্রেইড। লেখিকার নাম লেটিশিয়া কলম্বানি। তিনি একজন ফিল্ম জগতের মহিলা, স্ক্রিন রাইটার, ডাইরেক্টর, অ্যাক্ট্রেস, প্লে রাইটার, অনেক গুণ, স্টেজ প্লে রাইটার। আর উনি অনেক বই লিখেছেন। এই বইটি তার বেস্ট সেলারের অন্যতম। অপূর্ব পাওয়ারফুল একটা মুভিং স্টোরি, ভীষণ থট প্রভোকিং। আমাকে এত নাড়া দিয়েছে যে আমি তোমাদের কাছেও এই বইটি সম্পর্কে দু এক কথা বলতে এসেছি। গল্পটির নাম হচ্ছে দ্য ব্রেইড। ব্রেইড মানে কি? চুলের বিনুনি। বিনুনিতে কটা গ্রন্থি থাকে বা গুছি থাকে? 3টে থাকে। 3টে গুছিরই কিন্তু সমান ভূমিকা, সমানভাবে তারা এগিয়ে চলে এবং একটা কমপ্লিটনেসের দিকে তারা যায়। 3টে গুছি দিয়ে বিনুনি করলেই সেটা সম্পূর্ণ একটা সুন্দর বিনুনি হয়। এখানেও আমরা দেখছি লেখিকা 3টি ভিন্ন স্তরে তাদের সামাজিক প্রেক্ষাপট, তাদের জীবনধারা, জীবনের লক্ষ্য, তাদের সংগ্রামের কাহিনী, তাদের অবস্থা, সমস্ত কিছু 3টি ভিন্ন দেশের ভিন্ন নারীর গল্প। কিন্তু কোথাও তাদের মধ্যে একটা মিল আছে, একটা জীবন সংগ্রামের মিল আছে, একটা অনমনীয় ইচ্ছার মিল আছে। সেই ইচ্ছা এবং সেই প্রার্থিত কাঙ্ক্ষিত বস্তুকে লাভ করার যে লড়াই, সেই লড়াইয়ের ক্ষেত্রে কিন্তু তারা এক হয়ে গেছে এবং 3জনে মিলে যেন একটা সম্পূর্ণ ব্রেইড বা বিনুনি রচনা করেছে বা একটা সুন্দর ছন্দ, সিমেট্রি রচনা করেছে। প্রথমজন হচ্ছে স্মিতা। সে একটি দলিত মেয়ে, হরিজন মেয়ে। সে তার স্বামী নাগার্জুন ললিতাকে নিয়ে ইন্ডিয়ার উত্তরপ্রদেশের বদলাপুর বলে একটি জায়গা আছে, তার একটি প্রত্যন্ত গ্রামে থাকে এবং দলিত মেয়েদের এত হীন জীবনযাত্রা, এত হীন জীবনযাপনের ধারা যে আমরা এখনও কল্পনা করতে পারি না। আরবান সোসাইটির পিপল এখনও কল্পনা করতে পারি না। তারা কিন্তু সকালবেলা উঠে, স্মিতার কাজ হচ্ছে যত জাট এবং ব্রাহ্মণদের বাড়ির ঘরে ঘরে গিয়ে তাদের ময়লা পরিষ্কার করা, তাদের মল মূত্র বিষ্ঠা পরিষ্কার করা নিজের হাতে। তার কাছে যন্ত্রপাতি বলতে একটি ঝাড়ু আর একটি বালতি, সেই দিয়ে সে নিজের হাতে এসব পরিষ্কার করে। তার ঘেন্না লাগে, তার বমি পায়, এসে ভালো করে ঘষে ঘষে চান করে সাবান দিয়ে সে তার ইষ্ট দেবতা বিষ্ণুকে এক মনে ডাকে তার এই অবস্থার পরিবর্তনের জন্য। কিন্তু এরা সবাই মেনে নিয়েছে। তার মাও বলে এরকম কাজ করতো, তারও মা এরকম কাজ করতো, স্মিতাকেও তারা বোঝায়, কিন্তু স্মিতার মন মানে না এবং সে চায় তার কন্যা ললিতা, 6 বছরের ললিতাকে সে কিন্তু একটা অন্যরকম জীবন দেবে। সে তাকে বিদ্যালয়ে পড়াবে এবং সে সেই দৃঢ় সংকল্প নিয়ে এগিয়ে গেল এবং একদিন তাকে বিদ্যালয়ে নিয়ে গেল। কিন্তু বিদ্যালয়ের পণ্ডিত তাকে সে পয়সা করিয়েও দিয়ে এসেছে, কিন্তু তা সত্ত্বেও তাকে অন্য ছাত্রীদের সঙ্গে বসতে না দিয়ে তাকে বলেছে বিদ্যালয় পরিষ্কার করতে ঝাঁটা হাতে। কিন্তু অতটুকুনি বাচ্চার কিন্তু আত্মসম্মান বোধ এত বেশি যে সে সেটা করেনি। তার জন্য তাকে পিঠে এত মেরেছে লাঠি দিয়ে যে চাকা চাকা দাগ বসে গেছে। স্মিতা সেই ঘটনায় স্তম্ভিত এবং তার সংকল্প আরও দৃঢ় হলো, তার চোয়াল আরও শক্ত হলো। সে ঠিক করলো সেই বদলাপুর ছেড়ে চলে যাবে। তার স্বামী তাকে বোঝালো যে এই জাঠরা ব্রাহ্মণরা তাকে ছেড়ে দেবে না, ঠিক ধরে এনে তাদের মেরে ফেলবে। কিন্তু স্মিতা গভীর রাতে মেয়েকে নিয়ে বেরিয়ে গেল। তারপর সে কি করে পৌঁছলো? সে শুনেছিল মহাত্মা গান্ধীর কথা, হরিজনদের জন্য বিদ্যালয় আছে চেন্নাইয়ে। সে চেন্নাইয়ের ট্রেনে কী করে উঠলো, কী করে সে চেন্নাইয়ের বদলে আগে গিয়ে তিরুপতিতে পৌঁছলো এবং তিরুপতিতে কী করে তার বিষ্ণু নারায়ণের সঙ্গে দর্শন হলো, সে একটা সাংঘাতিক কাহিনী। কিন্তু কোথাও স্মিতা কিন্তু হেরে যায়নি এবং এত গরিব, তার কোনো পয়সা নেই, তার কোনো উপাচার কেনার ক্ষমতা নেই, সেই জন্য সে তার লম্বা দীর্ঘ কালো চুল তিরুপতিকে দান করলো। তার মেয়ের লম্বা দীর্ঘ, এইটুকুনি বাচ্চার লম্বা দীর্ঘ মিহি রেশমের মতো চুল তিরুপতিকে দান করলো এবং বিষ্ণু দেবতার দর্শন পেল, ভগবান তিরুপতির দর্শন পেল এবং তার বিশ্বাস হলো যে সে এইবারে তার আকাঙ্ক্ষিত পথে ঠিক এগিয়ে যেতে পারবে, ঠিক তার লক্ষ্যে পৌঁছতে পারবে। দ্বিতীয় মেয়েটি হচ্ছে জিউলিয়া। সে ইতালির সিসিলিতে থাকে, সেখানে পালার্মো বলে শহরে। সেখানে এককালে খুব চুলের ব্যবসা ছিল, উইগের ব্যবসা ছিল। জিউলিয়ার বাবারও উইগের ব্যবসা ছিল, উইগের ওয়ার্কশপ এবং হেয়ার সেলুন ছিল। কিন্তু কালক্রমে ইতালির লোকেরা আজকাল চুল টুল কাটে না, কাঁচামালের অভাবে দোকান বন্ধ হতে বসেছে। যাই হোক, জিউলিয়া, তার বাবা, দিদি, মা এবং
ছোটো বোনের সংসার। কিন্তু হঠাৎ একদিন বাবার একটা বাইক অ্যাক্সিডেন্ট হলো এবং দুর্ভাগ্যক্রমে তিনি হসপিটালে গিয়ে কোমায় চলে গেলেন। এবার তো জিউলিয়াদের আর্থিক পরিস্থিতি ভীষণ খারাপ হয়ে গেল। জিউলিয়া অফিসে গিয়ে দেখলো, জিউলিয়া একটা কলেজের মেয়ে, 18 থেকে 22-এর মধ্যে তার বয়স। সে অফিসে গিয়ে দেখলো বাবার কাগজপত্র ঘেটে স্তম্ভিত হয়ে গেল যে তাদের ব্যবসা পুরো ব্যাংক্রাপসিতে চলছে, তাদের বাড়ি ঘর ব্যবসা সব নিলামে উঠেছে। অবাক কাণ্ড, বাবা এসব কথা ওদেরকে বলে যায়নি এবং হয়তো দুশ্চিন্তাতেই তিনি বাইক অ্যাক্সিডেন্ট করেছেন। যাই হোক, জিউলিয়া এখন কী করবে? ওর মা একটা পাড়ার একটা বদখত ছেলে, কিন্তু ধনী পরিবারে, ছেলের সঙ্গে জিউলিয়ার বিয়ে ঠিক করলো যাতে সে ঋণটা পরিশোধ করে দিতে পারে। কিন্তু জিউলিয়া তো রাজি নয়। ইতিমধ্যে তার একটি ইন্ডিয়ার একটি শিখ পরিবারের ছেলের সঙ্গে, কমল বলে একটি ছেলের সঙ্গে আলাপ হলো। সমস্ত সমস্যার কথা শুনে কমল বলল সে কাঁচামালের ব্যবস্থা করে দেবে। ইন্ডিয়া থেকে প্রতি বছর বিভিন্ন দেশে প্রচুর চুল রপ্তানি করা হয়, সেই চুল নিয়ে আসবে। জিউলিয়া তার ফ্যাক্টরিতে সেগুলো প্রসেস করে তারপরে বিক্রি করবে এবং এভাবে ব্যবসাটা দাঁড়িয়ে যাবে। জিউলিয়া তো প্রথমে ভাবলো অবিশ্বাস্য, এ হতে পারে না, এ কী করে সম্ভব। কিন্তু দেখা গেল কালক্রমে সেটাই সম্ভব হয়েছে এবং ওর মৃত্যুকালে ওর বাবার পাশে সে ছিল এবং মনে হলো বাবা যেন তাকে বলছে যে তুমি এগিয়ে যাও, তুমি পারবে, আমাদের পরিবারের সৌভাগ্য, ব্যবসার সৌভাগ্য সব তোমার হাতে রয়েছে, আমি তোমার সঙ্গে আছি। যাই হোক, এইভাবে জিউলিয়া আস্তে আস্তে দেখা গেল গল্পের শেষে যে ইন্ডিয়া থেকে পার্সেল আসছে চুলের প্যাকেট নিয়ে। জিউলিয়া এবং কমল গেছে সেই পার্সেল ছাড়িয়ে আনতে। তৃতীয় গল্প হচ্ছে সারা কোহেমের। সে থাকে কানাডা শহরের মন্ট্রিলে। সে একজন অ্যাকমপ্লিশড লেডি, উচ্চশিক্ষিত, দেখতে সুন্দর, স্মার্ট, কাজে কর্মে 1 নম্বর, যাকে বলে পারফেকশনিস্ট এবং স্ট্রিক্ট ডিসিপ্লিনারিয়ান। সে তার সংসার এবং কাজ দুটোই খুব ভালোভাবে সামলাচ্ছে। তো যাই হোক, সে অফিস করতে করতে, অফিসের একটা খুবই উচ্চ পদে সে ছিল, সেই পদে থাকতে থাকতে একদিন কোর্টে কেস করতে গিয়ে সে অজ্ঞান হয়ে পড়ে গিয়ে সে জানতে পারলো তার ব্রেস্ট ক্যান্সার হয়েছে। আকাশ থেকে এক ধাক্কায় সে মাটিতে ছিটকে পড়ল। কি করে সংসার চালাবে, কি করে বাচ্চাদের, সে একজন ডিভোর্সি, সে বাচ্চাদের কি করে দেখবে, কি করে অফিসের এত বড় পোস্টের এত বড় বড় ক্লায়েন্টকে সামলাবে। আর সবচেয়ে বড় কথা, এই অসুখের কথা যদি সবাই জানতে পারে অফিসের লোক, তাহলে তো ওকে সঙ্গে সঙ্গে তার পোস্ট থেকে, তার দায়িত্ব থেকে সরিয়ে দেবে। এই সব ভাবনায় সে কাউকে কিছু না বলে চুপি চুপি চিকিৎসা করাতে লাগলো। কিন্তু একদিন ওর এক অ্যাসিস্ট্যান্ট ওকে হসপিটালে অঙ্কোলজি ডিপার্টমেন্টে দেখে অফিসকে জানিয়ে দিল এবং আশ্চর্যের কথা হলো যে অফিস তার কাছে কিছু জিজ্ঞেস না করে সিদ্ধান্ত নিয়ে নিল জিউলিয়ার কেস, জিউলিয়ার ক্লায়েন্ট সব অন্যদের দিয়ে দিল। জিউলিয়ার নিচে যে ছিল তাকে জিউলিয়ার বস করে দিল। এইসব ঘটনায় জিউলিয়া প্রচণ্ড মানসিকভাবে আঘাত পেল। সে যখন সিদ্ধান্ত নিল সে অপারেশনটা এবার করিয়ে নেবে, যেটা অফিসের জন্য যে সময় পাচ্ছিল না, কিন্তু এবারে করিয়ে নেবে। এবং আমরা গল্পের শেষে দেখি জিউলিয়া অপারেশন করালো, তার চেহারা পেল হয়ে গেছে, তার মাথার চুল উঠে গেছে, সে নিজের দিকে তাকাতে পারে না। এই সময় আরেকজন পেশেন্ট তাকে একটা হেয়ার সেলুনের কথা বলল যে সেখানে খুব ভালো উইগ পাওয়া যায়। সে একদিন গিয়ে দেখলো সত্যি তাই এবং পছন্দ মতো একটি উইগ নিয়ে সে চলে আসলো এবং সেই উইগটি ছিল একটি রেশমের মিহি চুলের, পাতলা রেশমের মিহি চুলের, এবং ওর মুখের সঙ্গে খুব স্যুট করেছে। সেই চুলের গায়ে হাত দিতে দিতে জিউলিয়া তখন সংকল্প করলো যে না, সে আর অফিসে ফিরে যাবে না, সে নিজে একটা অফিস খুলবে এবং তার কানেকশন, তার এক্সপিরিয়েন্স, তার যত রিসোর্সেস আছে সব দিয়ে সে নিজে একটা ছোট হোক কিন্তু সে একটা কোম্পানি খুলবে। এই যে 3 জনের লড়াই, এই যে 3 জনের উত্তরণ, 3টি বিভিন্ন সমাজের বিভিন্ন স্তরের মানুষের 3টি মিলিয়ে যেন একটা কমপ্লিটনেস হলো, একটি সুন্দর বিনুনি রচনা হলো। এবং শেষেও চমকটা হচ্ছে যে একজন চুল দান করলো, ইন্ডিয়ার কোন মন্দিরে সে চুল দান করলো, আরেকজন সেই চুল নিয়ে প্রসেস করলো, সুন্দর উইগ বানালো, আর তৃতীয়জন সেই চুল পরে নতুন জীবনের পথে পা বাড়ালো এবং নতুন জীবনে লড়াইয়ের শপথ নিল। এই ঘটনাটি আমাকে খুব আশ্চর্য করেছে এবং গল্পটি এত ভালো লেগেছে তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো আমাকে জানাবে তো।